আসসালামু আলাইকুম। জিওপলিটিক্স সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি ইন্দো প্যাসিফিক রিজিয়ন এবং এখানকার যে জিওপলিটিক্স রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। গত ক্লাসে আমরা সাউথ ইস্ট এশিয়ার পূর্ব পরিচিতি এবং কিছু গুরুত্বপূর্ণ দেশের জিওপলিটিক্স হালকা আলোচনা করেছিলাম, যেটা একদমই বেসিক ছিল। আজকে আমরা মূল জিওপলিটিক্সের পর্বে আমরা প্রবেশ করব এবং জিওপলিটিক্স যে কত মজার বা কত ইন্টারেস্টিং সেটা আজকের ক্লাসের পর থেকে আপনারা বুঝতে পারবেন। আজকের যে বিষয়টা হচ্ছে জিওপলিটিক্স অফ ইন্দো প্যাসিফিক রিজিয়ন, এবং এইটা বর্তমান রাজনীতিতে আমেরিকা চীন দ্বন্দ্ব যতগুলো চলছে তার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেটা বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত দুটোর জন্যই খুবই খুবই ইম্পর্টেন্ট। একটু কথা বলে নেই, আমি যেটা বলেছি আমার ক্লাসগুলোর মূল লক্ষ্য হচ্ছে জিওপলিটিক্স আলোচনা করা, দ্যাট মিনস রিটেন বেসড পড়াশোনা করা। যেহেতু আমিও রিটেন দিব তাই আমি রিটেন বেসডই আলোচনা করব, কিন্তু এই রিটেন বেসড করতে গিয়ে আমরা দেখব যে অসংখ্য প্রিলিমিনারির যে তথ্যগুলো এখানে উঠে আসবে এবং একটা প্রাসঙ্গিক কাঠামো নিয়ে আমরা যেহেতু আলোচনা করব, সো ওই বিষয়গুলো কিন্তু মনে রাখা খুব সহজ হবে। তাই যারা প্রিলিমিনারি প্রিপারেশন নিচ্ছেন, আমার মনে হয় যে শুধু বাজারের বই থেকে কিছু তথ্য মুখস্থ করে সেটা ইফেক্টফুল হয় না। বিশেষ করে বিসিএস প্রিলিমিনারি, বিসিএস এর আন্তর্জাতিক এই পর্বটাতে 20 মার্ক খুব একটু ক্রিটিক্যাল টাইপের হয়, সেখানে 15+ পাওয়া খুব টাফ যদি ভালো প্রিপারেশন না থাকে এবং খুব বেসিক থেকে মানে খুব ডিপ থেকে যেহেতু কোশ্চেন করা হয়, সো শুধু ইনফরমেশন পড়ে মনে রাখাটা খুব টাফ। তাই আমরা চেষ্টা করব একটা প্রসঙ্গ কাঠামো কিভাবে বেসিক তৈরি হয় সেই, আমি সবগুলো ক্লাসের জিওপলিটিক্সের সবগুলো ক্লাস এগুলো আমার মোটামুটি ধারাবাহিকভাবে চলবে এবং প্রত্যেকটাতে যেন আমি যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছি সেহেতু আমি জানি যে প্রিলিমিনারির জন্য কোনগুলো ইম্পর্টেন্ট নয়। সো ওই তথ্যগুলো আমি সর্বোচ্চ পরিমাণে নিয়ে আসার চেষ্টা করব। সো আজকের যে টপিকসটা হচ্ছে জিওপলিটিক্স অফ ইন্দো প্যাসিফিক রিজিয়ন। আমি চেষ্টা করব এই ক্লাসে, যেহেতু এই টপিকসটা একটু গুরুত্বপূর্ণ এবং এখানে অনেক কিছুই তথ্য চলে আসবে বর্তমান সমসাময়িক যত রাজনীতি রয়েছে চীন এবং আমেরিকার দ্বন্দ্ব নিয়ে, সবগুলোই যেহেতু এখানে রয়েছে, সো এই ক্লাসটি 2 বা 3টি পর্বে শেষ হবে এবং সর্বোচ্চ পরিমাণের জন্য তথ্য আমি নিয়ে আসতে পারি সেটা নিয়ে আমি কাজ করব। সো আমরা চেষ্টা করব 2-3টা ক্লাসে এই ইন্দো প্যাসিফিক রিজনের পুঙ্খানু আলোচনা করা এবং কোথায় কোথায় কি সংকট রয়েছে সেগুলোর সমাধান করা। সো আপনারা চেষ্টা করবেন ক্লাসগুলো ধারাবাহিক করার। আগের ক্লাসটি ইউটিউবের প্লেলিস্টে রয়েছে, যারা যারা দেখেননি তারা আগেরটুকু দেখে নিয়ে আসতে পারেন, কারণ এই পর্ব আলোচনা করতে গিয়ে আমার আগের ক্লাসটা ইম্পর্টেন্ট। সো সাউথ ইস্ট এশিয়া যেহেতু এর মধ্যে রয়েছে, সো ওগুলোর আমাদের ধারণাটা থাকা খুব জরুরি। তাহলে আমরা শুরু করি জিওপলিটিক্স অফ ইন্দো প্যাসিফিক রিজিয়ন। আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে একদম বেসিক থেকে শুরু করে ডিপে প্রবেশ করব। তাহলে চলুন আমরা শুরু করি ইন্দো প্যাসিফিক রিজিয়নের জিওপলিটিক্স সম্পর্কে আলোচনা। আসুন আমরা জিওপলিটিক্স অফ ইন্দো প্যাসিফিক রিজিয়ন আলোচনা করার আগে আমরা এই ক্লাস থেকে, পুরো ক্লাস থেকে 2-3 পর্বের যে ক্লাসটা হবে সেই ক্লাস থেকে কি কি শিখবো সেটুকু আগে জানা আমাদের প্রয়োজন। এখানে আমরা দেখব প্রথমত এই ইন্দো প্যাসিফিক রিজিয়নটা কি বা এর অঞ্চল কোনগুলো সেটা আমরা দেখব। এর সাথে একটা এশিয়া প্যাসিফিক রয়েছে, তার মধ্যে আবার ডিফারেন্সটা কি সেটা আমরা দেখব। এই অঞ্চলে বিদ্যমান কিছু সংকট রয়েছে, সেই সংকটগুলো কি কি সেটা আমরা দেখব। এই অঞ্চলে এই সংকটকে কেন্দ্র করে কিছু জোট গঠন হয়েছে, সেই জোটগুলো কি কি সেগুলো আমরা দেখব। পাশাপাশি আমরা দেখব
এখানে যেহেতু একটা বাংলাদেশ রয়েছে, বাংলাদেশ একটা প্রতিদ্বন্দ্বী বা বাংলাদেশ একটা দেশ এই ইন্দো প্যাসিফিক রিজনের, সো বাংলাদেশের গুরুত্বটা কি সেগুলো আমরা দেখব, এবং বাংলাদেশ কোন দিকে ঝুঁকে যাচ্ছে বা বাংলাদেশের পজিশনটা কি সেটাও আমাদের জানা প্রয়োজন। এবং সর্বোপরি আমরা এই অঞ্চলটা মূলত আমেরিকা এবং চীনের সবচেয়ে বেশি দ্বন্দ্ব হয়, পাশাপাশি অন্য দেশগুলো আছে, কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ভূ রাজনীতিতে কিন্তু এই আমেরিকা এবং চীনের দ্বন্দ্ব রয়েছে, এবং আমেরিকা চীনের দ্বন্দ্বের আদ্যপ্রান্ত সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমরা আসুন এবারে আমরা শুরু করা যাক। যেহেতু আমরা ইন্দো প্যাসিফিক রিজন নিয়ে কাজ করছি, সো আমাদের এখানে ম্যাপটা খুব প্রয়োজন। একটা কথা খেয়াল রাখবেন, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল টপিকস পড়ার ক্ষেত্রে আপনি ম্যাপ নিয়ে পড়বেন, আপনার কাজটা অর্ধেক হয়ে যাবে, অর্ধেক সহজ হয়ে যাবে। সো আমি চেষ্টা করেছি একটা আমি হাত দিয়ে যতটুকু পেরেছি, আমি যদিও মানে আর্টে খুব ভালো না, তারপর আমি চেষ্টা করেছি সামনে একটা ম্যাপ রাখার, তাহলে আলোচনা করার সুবিধা হবে। পাশাপাশি আমি স্ক্রিনেও ম্যাপ যেটা যেটা প্রয়োজন সেটা দিব, এবং আপনারাও যখন ক্লাসটি করবেন ম্যাপ নিয়ে বসলে কাজটা সুবিধা হবে। দেখুন, আমরা যেহেতু আলোচনা করেছি, নামটা হচ্ছে ইন্দো প্যাসিফিক রিজিয়ন, নামটা হচ্ছে কি ইন্দো প্যাসিফিক রিজিয়ন। তাহলে এই কথার মধ্যেই আমরা দেখব যে কি কি রয়েছে। ইন্দো প্যাসিফিক দুটো অংশ দেখেন, ইন্দো, ইন্দো মিনস ইন্ডিয়ান ওশান, আর প্যাসিফিক মিনস প্যাসিফিক ওশান, দ্যাট মিনস প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর অঞ্চলটাকে নিয়েই বলা হয় যে ইন্দো প্যাসিফিক রিজিয়ন বা ইন্দো প্যাসিফিক অঞ্চল। এখন খেয়াল করেন, আমি গত পর্বে এই দুইটা মহাসাগর সম্পর্কে আলোচনা করেছি, যে প্যাসিফিক রিজন বা প্রশান্ত মহাসাগর, পাঁচটা মহাসাগর রয়েছে, তার মধ্যে সবচাইতে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, যার আয়তন প্রায় 16 কোটি লক্ষ বর্গ কিলোমিটারের বেশি, এবং এটা আমাদের যতটুকু স্থলভাগ রয়েছে তার চেয়েও বড় হচ্ছে এই একটা প্রশান্ত মহাসাগর। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখি, বিভিন্ন প্রিলিমিনারিতে আসে, যে এই অঞ্চলে অর্থাৎ প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরে একটা গভীরতম খাদ রয়েছে, যেটা আমরা মারিয়ানা ট্রেঞ্চ, যার আয়তন হচ্ছে 11 কিলোমিটারের মতো, যার গভীরতা হচ্ছে 11 কিলোমিটার। তাহলে এই যে একটা প্রশান্ত মহাসাগর, অনেক বড় প্রশান্ত মহাসাগর, তার একটা অংশ যেটা পশ্চিম প্রশান্ত মহাসাগরটাই মূলত পড়ে, যেহেতু আমেরিকার ডান পাশের যা পূর্ব প্রশান্ত মহাসাগর হবে, আর এটা হবে পশ্চিম প্রশান্ত মহাসাগর। তাহলে ইন্দো প্যাসিফিক অঞ্চলের পশ্চিম প্রশান্ত মহাসাগরটাই এই অঞ্চলে পড়বে, এটা হচ্ছে পশ্চিম প্রশান্ত মহাসাগর। এবং আরেকটা মহাসাগর আমরা পেলাম ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগর, যেটা আয়তনে 5টি মহাসাগরের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে। এই দুটা মহাসাগরের মধ্যবর্তী যে দেশগুলো রয়েছে, পাশাপাশি আমরা দেখব যে কোন কোন দেশগুলো রয়েছে সেগুলো আমরা দেখছি। তাহলে এই প্রশান্ত মহাসাগরের এই যে অংশটুকু রয়েছে, এই অংশগুলো, আর এখান থেকে আমাদের আফ্রিকা মহাদেশের কিছু অংশ রয়েছে, মাদাগাস্কার থেকে শুরু করে এই পুরো অঞ্চলটাকে আমরা, কাছাকাছি অঞ্চলটাকে আমরা ইন্দো প্যাসিফিক রিজন বলে চিহ্নিত করব। তাহলে খেয়াল করেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রায় 40টির মতো দেশ রয়েছে, এবং এই অঞ্চলগুলোর মধ্যে সবগুলো দেশই আমাদের গুরুত্বপূর্ণ নয়। তাহলে আমরা প্রথমে আরেকটু ক্লিয়ার হয়ে নেই যে ইন্দো প্যাসিফিক অঞ্চল কোনগুলো, মানে প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের পার্শ্ববর্তী দেশগুলো নিয়েই একটা ইন্দো প্যাসিফিক রিজিয়ন বা অঞ্চল গঠন হয়। এবং এখানে যে দেশগুলো পড়তে পারে, আমরা এখানে জানি যে দূরপ্রাচ্য রয়েছে, দূরপ্রাচ্যের মধ্যে জাপান রয়েছে, তারপর এখানে আমরা দেখেছি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া রয়েছে, চায়না রয়েছে, তারপরে এখানে তাইওয়ান রয়েছে, তারপরে আমাদের সার্কভুক্ত দেশগুলো রয়েছে, ভারত, বাংলাদেশ, মায়ানমার রয়েছে। আর আমরা গত পর্বে যে আলোচনা করছি, আসিয়ান তো একদম সেন্ট্রাল হাবে রয়েছে, সো আসিয়ান তো থাকবেই। এবং অস্ট্রেলিয়া মহাদেশের যে দ্বীপগুলো রয়েছে সেগুলো, আবার এখানে আমরা দেখেছি যে পাকিস্তান রয়েছে, তারপরে এখানে আফ্রিকার মাদাগাস্কার, যেটা ভারত মহাসাগরে রয়েছে, তারপরে এখানে কিছু হর্ন অফ আফ্রিকার দেশগুলো রয়েছে, সোমালিয়া রয়েছে। এসব দেশগুলো নিয়েই, প্রায় 40টা দেশ নিয়েই ইন্দো প্যাসিফিক অঞ্চল গঠন হয়। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ইন্দো প্যাসিফিক অঞ্চল কাকে বলে। এক কথায় ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের পাশে পাশে যে দেশগুলো রয়েছে সেগুলোই মূলত ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভুক্ত।
এখন এখানে দেখেন যে গুরুত্বপূর্ণ কোন কোন দেশগুলো রয়েছে। এখানে জাপান দেখেছেন, জাপান তো তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। পাশাপাশি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তো উত্তর কোরিয়া তো একদম পারমাণবিক অস্ত্র রয়েছে তাদের। চায়না তো মেন কারিগর এখানকার, ইন্দো প্যাসিফিকের মূল কারিগর বলতে গেলেই চায়নাকে বোঝায়। তারপরে ইন্ডিয়া রয়েছে, মায়ানমার রয়েছে, পাকিস্তান রয়েছে, এখানে গুরুত্বপূর্ণ দেশ অস্ট্রেলিয়া রয়েছে, আর এই সাউথ চায়না সি এর পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে। এইগুলো হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ দেশ এবং সবাই নজর রাখে এই অঞ্চলকে কেন্দ্র করে। তাহলে আমরা আশা করা যায় যে ইন্দো প্যাসিফিক রিজিয়ন কোনগুলো আমরা চিনতে সুবিধা হয়েছে। আবার আরেকটা কথা রয়েছে, এখানে ইন্দো প্যাসিফিকের পাশাপাশি রয়েছে এশিয়া প্যাসিফিক। এশিয়া প্যাসিফিক বলতে বোঝায় যে এই যে এশিয়ার যে দেশগুলো চায়না থেকে শুরু করে সিঙ্গাপুর, এই যে অংশটুকু আমরা যে ভারত মহাসাগরের, এটুকু তো ভারত মহাসাগর, অর্থাৎ ইন্দো প্যাসিফিক আর এশিয়া প্যাসিফিক। ইন্দো প্যাসিফিক যদি আমি বাদ দিয়ে দেই, ভারত মহাসাগরের দেশগুলো যদি বাদ দিয়ে দেই, বাকি যেগুলো থাকবে সেটা হচ্ছে এশিয়া প্যাসিফিক। তাহলে এশিয়া প্যাসিফিকের মধ্যে কোনগুলো পড়ছে? আমরা তো দূরপ্রাচ্যের দেশগুলো পড়ছে, পাশাপাশি এই যে সার্কভুক্ত দেশগুলো পড়ছে, পাশাপাশি আরেকটা রয়েছে ওশিনিয়ার সব দেশগুলো রয়েছে। তাহলে এটা হচ্ছে মূলত ডিফারেন্স। তাহলে যে এটা হচ্ছে এশিয়া প্যাসিফিক, আর পুরো যে অংশটা রয়েছে সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক। তাহলে আমরা এটুকু বলতে পারি না যে সকল এশিয়া প্যাসিফিকই কি ইন্দো প্যাসিফিকের অন্তর্ভুক্ত হবে, আর সকল ইন্দো প্যাসিফিক কি এশিয়া প্যাসিফিকের মধ্যে পড়বে না, কারণ ইন্দো প্যাসিফিকের এই অঞ্চলগুলো তো এশিয়ার মধ্যে পড়ছে না। তাহলে এটুকু আমরা দেখব যে এশিয়া প্যাসিফিক এবং ইন্দো প্যাসিফিকের মধ্যে যে ডিফারেন্সটা আমরা খেয়াল করলাম, সেটা যে সকল এশিয়া প্যাসিফিক ইন্দো প্যাসিফিকের মধ্যে পড়ে না, পড়ে, আর ইন্দো প্যাসিফিক কিন্তু সকল এশিয়া প্যাসিফিকের মধ্যে পড়ে না। তাহলে আমি একটু আবার সামারাইজ করি যে প্রথমে যেহেতু অঞ্চলটা, অর্থাৎ আমরা কাজই করছি ইন্দো প্যাসিফিক রিজিয়ন নিয়ে, সো আমার এই জিনিসটা আগে প্রথম ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে যে কোনটা ইন্দো প্যাসিফিক অঞ্চল, কোনটা এশিয়া প্যাসিফিক অঞ্চল। তাহলে ইন্দো প্যাসিফিক অঞ্চল হচ্ছে ইন্ডিয়ান মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের পার্শ্ববর্তী দেশগুলো নিয়ে ইন্দো প্যাসিফিক রিজিয়ন গঠন হয়েছে। আর এশিয়া প্যাসিফিক হচ্ছে ইন্দো প্যাসিফিকের ইন্ডিয়ান মহাসাগরের পাশাপাশি, মানে ইন্ডিয়ান ওশানের যে দেশগুলো বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে এশিয়া প্যাসিফিক। তাহলে আমাদের এই দুটার পার্থক্য একটু ভালো করে দেখা লাগবে, তাহলে আমরা পরবর্তীতে যেতে পারবো। তাহলে আশা করা যায় যে ইন্দো প্যাসিফিক রিজিয়ন এবং এশিয়া প্যাসিফিক রিজিয়নের মধ্যে আপনারা পার্থক্য বুঝতে পেরেছেন। তাহলে আমরা ক্লাস শুরু করার আগে এই জিনিসটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে নিব যে কোনটা ইন্দো প্যাসিফিক, কোনটা এশিয়া প্যাসিফিক। আমরা যেহেতু ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা করছি, সো ইন্দো প্যাসিফিক সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকবে এবং এখানকার কি প্লেয়ার বলতে বলা যায়, 10 নাম্বার প্লেয়ার বলতে বোঝা যায় যে 10 নাম্বার জার্সি ফুটবলের, সেটা হচ্ছে চায়না। এই চায়না কিন্তু মূল, আর এই যে আমেরিকাও কিন্তু রয়েছে ইন্দো প্যাসিফিকের মধ্যে, আমেরিকাও রয়েছে, আমেরিকাকে বাদ দেওয়া যাবে না। ইন্দো প্যাসিফিকের মধ্যে আমেরিকাও রয়েছে, অবশ্যই আমেরিকা রয়েছে। সো আমরা দেখলাম যে ইন্দো প্যাসিফিক কোনটা, এশিয়া প্যাসিফিক কোনটা। এখন আমরা একটু ইন্দো প্যাসিফিক অঞ্চলে কেন রাজনীতিটা শিফট হলো সেটা আমরা একটু দেখব, যে কিভাবে আস্তে আস্তে রাজনীতিটা এসব অঞ্চলে পঞ্জীবিত হলো এবং কেন হলো সেটা আমাদের আগে জানা প্রয়োজন। আমরা একটু ব্যাকে চলে যাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বিশ্বটা কিন্তু দ্বিমেরুকেন্দ্রিক ছিল। এক পার্শ্বে সোভিয়েত ইউনিয়ন ছিল, আরেক পার্শ্বে ছিল আমেরিকা। এই দুই দেশের মধ্যে 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত স্নায়ুযুদ্ধ চলছিল এবং স্নায়ুযুদ্ধ মাধ্যমে কে কাকে দমাতে পারে, কে কাকে মানে পিছিয়ে দিতে পারে, সে লড়াইটা কিন্তু আমরা দেখতে পেরেছি। তো সে সময় কিন্তু পুরো রাজনীতিটা এই আটলান্টিক মহাসাগরের আশেপাশে ইউরোপ যে কান্ট্রিটা আমরা দেখতে পাচ্ছি, এইটা ইউরোপ, এই ইউরোপের দেশগুলোকে কেন্দ্র করেছিল। যখন সোভিয়েত ইউনিয়ন দেখলো তাদের কমিউনিজমটা, সোভিয়েত ইউনিয়ন কিন্তু কমিউনিজম পন্থী ছিলেন, তারা কমিউনিজম প্রভাবটা বজায় রাখার জন্য বিভিন্ন বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করলেন। তখন আমেরিকা কিন্তু আর বসে থাকলেন না। আমেরিকা তখন কমিউনিজমকে প্রতিহত করার জন্য সেও কিন্তু বিভিন্ন ধরনের কি নিল, পদক্ষেপ নেওয়া শুরু করলো। সো আমরা দেখলাম যে বিভিন্ন পদক্ষেপের মধ্যে যখন আমেরিকা ইউরোপের পুনর্গঠনের জন্য মার্শাল প্ল্যান গঠন করলেন, আবার সোভিয়েত ইউনিয়ন তখন তাদেরকে আবার অর্থনৈতিক, পূর্ব ইউরোপের দেশগুলোকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার জন্য
কমিকন গঠন করলেন। এভাবে কিন্তু আসলে একটা ট্রানজিশন শিফট ছিল 1990 থেকে প্রায় 2000 সাল বা 1945 সাল থেকে 2000 সাল পর্যন্ত পুরো রাজনীতিটা কিন্তু এই যে ইউরোপকে কেন্দ্র করে ছিল। তাহলে প্রথমত মনে রাখেন, প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ইউরোপকে কেন্দ্র করে, এই যে ইউরোপ রয়েছে সেই ইউরোপকে কেন্দ্র করে রাজনীতিটা বা জিও পলিটিক্সটা আবর্তিত ছিল, সবার নজর তখন এই অংশটুকু ছিল। 2000 সালের পর থেকে রাজনীতির এই জায়গা থেকে শিফট করে আমরা এই অংশটুকু মধ্যপ্রাচ্য, এই অংশটুকুর নাম হচ্ছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য, এই অংশে মধ্যপ্রাচ্যের দিকে সবার নজর চলে আসলো। মধ্যপ্রাচ্য আসার পিছনে বিশেষ করে আমেরিকার এই মধ্যপ্রাচ্যে আসার কয়েকটা কারণ রয়েছে। আমরা একটা সবাই জানি যে এই মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণে তেল, গ্যাস, খনিজ সম্পদ রয়েছে, এটা তো একটা কারণ রয়েছে। কিন্তু আমেরিকায় কিন্তু যথেষ্ট পরিমাণে তেল আমেরিকারও যথেষ্ট পরিমাণে নিজেদের চাহিদা মেটানোর মানে সমান কিন্তু তৎকালীন ছিল। শুধু এটাকে কেন্দ্র করে কিন্তু আমেরিকা এই অংশে মধ্যপ্রাচ্যে তাদের জিওপলিটিক্যাল শিফট করেনি। আর পেছনে আরো কিছু কারণ রয়েছে। এর পিছনে আরেকটা কারণ আমরা বলতে পারি, সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে কিন্তু আমেরিকা। এই অস্ত্রের বাজার মধ্যপ্রাচ্যে কিন্তু আমেরিকার অস্ত্রের এই সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, এইসব দেশ, ইসরায়েল রয়েছে, এইসব দেশ কিন্তু অস্ত্র আমেরিকার কাছে কিনে নেয় এবং আমেরিকা তাদের কাছে রপ্তানি করে। এটা আরেকটা কারণ ছিল যে আমেরিকা এই মধ্যপ্রাচ্যে আসার কারণ। সো এসব কারণে আমরা 2000 থেকে 2020 সাল পর্যন্ত জিওপলিটিক্সটা কিন্তু এশিয়া থেকে সরে গিয়ে আমাদের এই মধ্যপ্রাচ্যে আসলো। এবং মধ্যপ্রাচ্যে আমরা দেখলাম আমেরিকা ইরাক আক্রমণ করলো, আমেরিকা বিভিন্ন আফগানিস্তান আক্রমণ করলো। আমেরিকা এক কথায় মধ্যপ্রাচ্যের সবকিছুর সাথে তারা অন্তর্ভুক্ত হয়ে গেল এবং পুরো রাজনীতিটা তখন ইউরোপ থেকে সরে গিয়ে মধ্যপ্রাচ্যের দিকে আসলো। তাহলে একটু খেয়াল করেন তো, এই যে জিওপলিটিক্সটা প্রথমে এই ইউরোপে ছিল, তারপরে মধ্যপ্রাচ্যে আসলো, তার মানে সে পূর্বের দিকে সরে যাচ্ছে। এবার দেখেন 2020 সালের পরে, এই 2020 সালে আমরা দেখেছি আমেরিকা কিন্তু আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। এবং সৈন্য প্রত্যাহার করার ফলে আমরা একটা যদি পরিসংখ্যান আপনাদের দেই, 2007 সালের দিকে ইরাকেই আমেরিকার প্রায় 1,40,000 সৈন্য ছিল শুধুমাত্র ইরাকেই, আরো তো অন্য দেশে থাকবেই আফগানিস্তানে। বা আমি শুধু ইরাকের একটা ইনফরমেশন দিচ্ছি যে 1,40,000 সৈন্য শুধুমাত্র ইরাকেই ছিল। কিন্তু বর্তমানে আমরা যদি পরিসংখ্যান দেখি, পুরো মধ্যপ্রাচ্যে মিশর থেকে শুরু করে কুয়েত, কাতার সবকিছু যদি আমি বিবেচনা করি, টেনে টুনে 40,000 সৈন্য হবে কিনা আমার সন্দেহ আছে। প্রায় 40,000-এর মতো দেখা গেল যে বর্তমানে সৈন্য রয়েছে। এবং তারা আস্তে আস্তে কিন্তু, যদিও এখনো ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ চলছে এবং ইসরায়েলের হয়ে তো আমেরিকা প্রক্সি যুদ্ধ বলা যায়, সেটা তো করছেই, কিন্তু ওর পাশাপাশি কিন্তু বর্তমানে এই রাজনীতিটা কিন্তু আর এইখানে সীমাবদ্ধ নেই। আপনি দেখবেন এই সব অঞ্চলে, দ্যাট মিনস ইন্দো প্যাসিফিক রিজিয়নে চলে এসেছে। তাহলে আমরা দেখলাম যে এই সব অঞ্চলে চলে আসার কারণ রয়েছে, আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে আমি একটু প্রথমে একটা তথ্য দিয়ে বুঝাই যে প্রথম দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এশিয়া মহাদেশে ইউরোপকে কেন্দ্র করে রাজনীতি ছিল, তারপরে একটু ইস্টের দিকে সরলো, তারপরে আমরা বর্তমানে দেখছি যে যত সব দ্বন্দ্ব এই সব ইন্দো প্যাসিফিক রিজিয়নের মধ্যেই রয়েছে। তার মানে এখান থেকে একটু পূর্বের দিকে সরলো, তারপরে বর্তমানে আরো পূর্বের দিকে সরলো। তাহলে এই যে জিওপলিটিক্যালের এই ট্রানজিশনটা হচ্ছে, এইটাকে আমরা একটা তত্ত্ব প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে জিওপলিটিক্যাল ইস্টওয়ার্ড শিফট। জিওপলিটিক্যাল ইস্টওয়ার্ড শিফট অর্থাৎ রাজনীতিটা পূর্বের দিকে সরে যাওয়া, সেটাকে আমরা জিওপলিটিক্যাল ইস্টওয়ার্ড শিফট বলা হয়। এখন প্রশ্ন হতে পারে যে মধ্যপ্রাচ্যে কেন ছিল, সেটারও একটা লজিক দেখালাম। তাহলে এই অঞ্চলে কেন রাজনীতিটা শিফট হয়ে গেল, এর প্রধান কারণ হচ্ছে, আমরা সবাই জানি, প্রথম যে কারণটা হচ্ছে ব্লু ইকোনমি, মানে সমুদ্র অর্থনীতি। এই ব্লু ইকোনমি কথাটি কিন্তু 1994 সালে বেলজিয়ামের অধ্যাপক গুন্টার পাউলি
প্রথম নিয়ে আসেন, কিন্তু তখন কিন্তু এইটাকে কেউ প্রাধান্য দেয়নি। 2010 সালের পর থেকে সমুদ্র অর্থনীতি অর্থাৎ সমুদ্রের যে বিশাল জলরাশি রয়েছে, এই বিশাল জলরাশি এবং এর তলদেশে প্রচুর পরিমাণে গ্যাস, তেল, খনিজ সম্পদ রয়েছে, সেগুলোকে যে একটা অর্থনীতি, একটা দেশের অর্থনীতিকে একটা বিরাট ভূমিকা পালন করতে পারে, সেটা 2010 সালের পর থেকে কিন্তু এই যে বড় বড় দেশগুলো বুঝতে পারলো। এইটা একটা কারণ আমরা রয়েছে, আমরা যে ব্লু ইকোনমিতে এই কাজে লাগানোর ফলে। এছাড়াও আমরা দেখছি যে এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মোট যদি আমরা সমুদ্র বলি, যে সমুদ্র যতগুলো রয়েছে, 5টা সমুদ্র রয়েছে। একটা হচ্ছে প্যাসিফিক ওশান, ইন্ডিয়ান ওশান, আটলান্টিক ওশান, আর্কটিক ওশান, আর একটা হচ্ছে অ্যান্টার্কটিক ওশান। এখন প্রশ্ন হতে পারে যে এতগুলো মহাসাগর থাকা সত্ত্বেও এই দুটো মহাসাগরকে কেন, এগুলো তো মানে নিয়ে আসতে পারে। কিন্তু দেখেন এই যে আর্কটিক ওশান আর হচ্ছে অ্যান্টার্কটিক ওশান, এরা 12 মাসই বরফের মধ্যে বরফে পূর্ণ থাকে, যার কারণে এখানে তো লঞ্চ শিপটি চলাচল করতে পারবে না। সেখানে ভূ রাজনীতি নিয়ে বা সেখানে আমাদের রাজনীতি হবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু বর্তমানে যে ক্লাইমেট চেঞ্জের যে প্রভাবটা হচ্ছে, সেটা কিন্তু এসব দেশগুলোর জন্য মানে অভিশাপ হলেও এই যে আন্টার্কটিক এবং আর্কটিক ওশানের জন্য একটা আশীর্বাদ বলা যায়। কারণ যখন তাপমাত্রা বাড়ার ফলে বরফগুলো গলে গলে যাবে, তখন কিন্তু এসব অঞ্চল কিন্তু মুক্ত হয়ে যাবে। বিশেষ করে এই যে আর্কটিকের বেশিরভাগ শেয়ার কিন্তু রাশিয়ার সাথে রয়েছে। সো রাশিয়া এখানে প্রচুরভাবে লাভবান হবেন, এবং রাশিয়া চাইছে যে এই অঞ্চলটা মুক্ত হলে তাদের যে কি পরিমাণ রয়েছে, আমরা রাশিয়ার যখন জিওপলিটিক্স আলোচনা করব তখন আমরা সে বিষয়টা আলোচনা করব। তাহলে দেখেন এই যে আটলান্টিক মহাসাগর, তাহলে এগুলোর চেয়ে এখানে আমি যদি পরিসংখ্যান দিই যে যত সমুদ্র, 5টা সমুদ্র রয়েছে, তার 65%ই রয়েছে এই প্যাসিফিক এবং ইন্ডিয়ান ওশানের মধ্যে। সো 65% আপনি এই একটা এরিয়ার মধ্যে পাচ্ছেন। সো এখানে রাজনীতিটা এখানেই কেন্দ্রীভূত হবে, সেটাই স্বাভাবিক। তাছাড়া দেখেন এখানে সবচেয়ে বড় জনসংখ্যার দেশ চায়না এবং ইন্ডিয়া রয়েছে। 800 কোটি জনসংখ্যার প্রায় 280 কোটি জনসংখ্যায় রয়েছে এই দুইটা দেশে। আবার টোটাল যদি জনসংখ্যা আমি হিসাব করি, 58% তরুণ সহ 50% জনসংখ্যা কিন্তু এই অংশে রয়েছে। আবার যদি আমরা জিডিপির কথা বলি, 60%, অর্থাৎ বৈশ্বিক জিডিপি যত রয়েছে তার 60% জিডিপি শুধুমাত্র এই ইন্দো প্যাসিফিক রিজনে রয়েছে। আবার অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা যদি আমরা বলি, 66.67%, তার মানে প্রায় 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ এই অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার রয়েছে। সো এটা একটা বিশাল একটা অর্থনৈতিক হাব হিসাবে কাজ করছে, যেটা একটা দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কাজে লাগবে। সো এখানেই যে রাজনীতিটা হবে সেটাই স্বাভাবিক, যেহেতু এখানে আমাদের ব্লু ইকোনমিক কনসেপ্টটা রয়েছে। এখানে আরেকটা কারণ রয়েছে, এখানে কিন্তু চীন, এই আমরা দেখেছিলাম যে সাউথ চায়না সিকে কেন্দ্র করে দুটা দেশের মানে 6টা দেশের মধ্যে, গত পর্বে আমরা দেখেছিলাম যে 6টা দেশের মধ্যে যে রাজনীতি চলছিল, সে সাউথ চায়না সিকে কেন্দ্র করে চায়না কিন্তু আগেই এসব অঞ্চলে প্রভাব বিস্তার করা শুরু করেছে। আর এদিকে বিগ বস আমেরিকা, সে বসে বসে দেখবে, এটা তো হতে পারে না। কারণ আমেরিকা এবং চীন দুইজনই তো এখন বর্তমানে নাম্বার 1 নাম্বার 2 কে কাকে সরাবে তার প্রতিযোগিতায় লিপ্ত। সো চীন এখানে প্রভাব বিস্তার করবে, ফলে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাবে। আমেরিকা তো আর বসে থাকবে না। সো আমেরিকা এখানে নাক গলার একটাই কারণ হচ্ছে এই চীনের প্রভাবকে রুখে দেওয়ার জন্য। সো এখানে আমরা দেখলাম যে কি কি কারণে এসব অঞ্চল, এইসব মূল কারণ হচ্ছে যে জিওপলিটিক্যাল শিফটটা ইস্টের দিকে সরে যাওয়া, দ্যাট মিনস ইন্দো প্যাসিফিক অঞ্চলের দিকে কেন্দ্রীভূত হওয়া। ওকে, এবারে আমরা দেখে নিব যে এই অঞ্চলে কি কি সংকট রয়েছে। এই সংকটের আলোচনা করতে যে আপনারা দেখবেন যে আমরা বাজারে করতে যে দেখি না যে বেশিরভাগ চায়না প্রোডাক্ট, তেমন এই সংকটের একটা মূল কনস্ট্যান্ট নাম থাকবে চায়না। তার মানে চায়নার সাথে এখানকার সবার দ্বন্দ্ব রয়েছে। আমি প্রথমে যে দ্বন্দ্বর কথা যদি বলি, চায়নার সাথে জাপানের জন্মগত থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। চায়না এবং তাইওয়ান এখানে রয়েছে। তাইওয়ান চায়না তো মূল মূল উৎপত্তিটাই হচ্ছে তাদের দ্বন্দ্ব থেকে। তার মানে চায়না জাপান দ্বন্দ্ব, চায়না এই যে দক্ষিণ কোরিয়ার দ্বন্দ্ব, চায়নার সাথে রয়েছে তাইওয়ানের একটা দ্বন্দ্ব। আবার আমরা গত পর্বে দেখেছি এই যে দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে দুটা দ্বীপপুঞ্জ আমরা দেখেছিলাম,
একটা হচ্ছে স্প্রাটলি দ্বীপপুঞ্জ আর একটা হচ্ছে প্যারাসেল দ্বীপপুঞ্জ। এই দুই দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে এখানে ভিয়েতনাম, ফিলিপাইন, তারপরে হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, এই 6টা দেশের সাথে যে সম্পর্ক রয়েছে, মানে যে দ্বন্দ্ব রয়েছে, চীন কিন্তু এখনো এদের সাথে দ্বন্দ্বে লিপ্ত রয়েছে। তার মানে চীন কখনোই এই দক্ষিণ চীন সাগর এই এই এইটাকে ছাড়তে নারাজ। যদিও একটা আন্তর্জাতিক সংগঠনে আন্তর্জাতিকভাবে ফিলিপাইনের উপরে দক্ষিণ চীন সাগরের শেয়ারটা দেওয়া হয়েছিল, কিন্তু চীন সেটাকে প্রত্যাখ্যান করেছে। তার মানে চীন যে করে হোক দক্ষিণ দক্ষিণ চীন সাগরকে তারা ধরে রাখবে। এজন্য তারা কিন্তু এখানে তারা কিন্তু কৃত্রিম দ্বীপ তৈরি করেছে। এখন কৃত্রিম দ্বীপ তৈরি করা শুরু করেছে দক্ষিণ চায়না সাগরে। আমরা জানি যে আনক্লস নামের একটা চুক্তি রয়েছে, মানে এটা একটা আমরা বলতে পারি সনদ বলতে পারি, জাতিসংঘের আনক্লস, ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অ্যান্ড সি, যেটা 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেটা অনুযায়ী বলা হয়েছে যে একটা দেশের 200, মানে একটা ভূমি থেকে 200 মূল ভূখণ্ড থেকে, অর্থাৎ যে অংশ রয়েছে ভূমি থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসাবে, অর্থাৎ তারা কিন্তু অধিকার করে নিতে পারবে, বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসাবে তারা বজায় রাখতে পারবে। এর বেশি অংশটা আন্তর্জাতিক সমুদ্র আইনের জন্য হয়ে যাবে, সেটা সবার জন্য উন্মুক্ত হবে। কিন্তু সেই লয়ের মানে তোয়াক্কাই করছে না এই চীন। তখন সে চীন বলছে না, এই দক্ষিণ চীন সাগরটা আমার পুরোপুরি আমার, কারণ এটা আমরা চৈনিক যে মানচিত্র রয়েছে সে মানচিত্রে এটা আমাদেরকে দেখানো হয়েছে। এইটাকে কেন্দ্র করে তাদের মধ্যে এইসব দেশগুলোর মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। আবার চায়না এবং ভারতের মধ্যে আমরা তো জানি বর্ডার শেয়ার নিয়ে রয়েছে। তারপরে কাশ্মীরকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। চায়না ভুটানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, আর চায়না আমেরিকার মধ্যে তো দ্বন্দ্ব রয়েছে। তাহলে আমরা একটা কমন প্যাটার্ন পেলাম, সকল দ্বন্দ্বের সাথে কি রয়েছে, চায়না ফিক্সড রয়েছে। সো চায়নার যতগুলো শত্রু পাওয়া গেল সবগুলোই অটোমেটিক্যালি আমেরিকার বন্ধু হয়ে গেল। তাহলে আমেরিকা কিন্তু একাকি এখানে লড়াই করতে আসে না। আমেরিকা যেখানে যাচ্ছে এইসব দেশগুলোকে কি সঙ্গেই পাচ্ছে। সো এসব দ্বন্দ্বগুলো আমরা দেখলাম যে কেন কেন এসব দ্বন্দ্বের কারণটাও আমরা দেখলাম। সো আমেরিকা এবং চায়না এখানকার মূল খেলোয়াড়, আর পাশাপাশি এরা হচ্ছে পার্শ্ব খেলোয়াড়, তাদেরকে সমর্থন দিবে। যেমন ভারত, অস্ট্রেলিয়ার কিন্তু এখানে চায়নার সাথে তেমন কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু অস্ট্রেলিয়া বুঝতে পারছে যে চায়না যে হারে এসব অঞ্চলে আধিপত্য বজায় রাখছে, কোনো কারণে তাদের একসময় নিরাপত্তার হুমকি হিসাবে দেখা দিতে পারে। সো এই অস্ট্রেলিয়ার সাথে চায়নার তেমন কোনো শত্রুতা না থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়া মানে সিকিউরিটি, নিরাপত্তা নিশ্চিত করার জন্য সে কিন্তু আমেরিকার সাথে বিভিন্ন জোট গঠন করছে। আমরা যখন জোটগুলো দেখাবো তখন আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। সো এই অঞ্চলকে কেন্দ্র করে কি বর্তমান রাজনীতিটা দেখবেন যে পেপার পড়লে বিভিন্ন জায়গায় এই অঞ্চলকে কেন্দ্র করে চীন এবং আমেরিকার যে সামরিক মহড়া, সৈন্য মহড়া, আমরা যত পরিমাণে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে এসব অঞ্চলে। তো আমরা আরেকটু যেহেতু বিস্তারিত আলোচনা করব, সো আমরা একটু ক্লিয়ার হয়ে নেই যে চীন এবং আমেরিকা কেন এসব দ্বন্দ্বের কারণ হচ্ছে, চীন আমেরিকা কেন দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে। আমরা একটু চীন আমেরিকার পলিটিক্স, যেটাকে আমরা পররাষ্ট্রনীতি কেমন, সেটা আমাদেরকে একটু আলোচনা করলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। প্রথমেই আমরা আমেরিকার যে পররাষ্ট্রনীতি যদি আমরা বলি, আমেরিকা কিন্তু আপনারা দেখবেন আমেরিকা কিন্তু সব জায়গায় মাথা গোলায়। মানে যেখানে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ রয়েছে, আমেরিকা এখানে আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, আমেরিকা এখানে রয়েছে। তারপরে ভিয়েতনাম চায়না সংকট রয়েছে, আমেরিকা রয়েছে। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সংকট রয়েছে, আমেরিকা রয়েছে। তার মানে বিশ্বের সবকিছু ঘটনার সাথেই আমেরিকা ফিক্সড। এখন প্রশ্ন হচ্ছে কেন, এটা কিভাবে তৈরি হলো? আমেরিকা কি প্রথম থেকেই এ ধরনের ঘটনা ছিল, এদের এরকম পররাষ্ট্রনীতি ছিল যে একজনের অভ্যন্তরীণ ইস্যুতে তারা নাক গলাবে? আসলে সেটা না। আমরা একটু যদি পূর্বে ফিরে যাই, 1823 সালে তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন জেমস মনরো, যেটাকে আমরা মনরো ডক্ট্রিন নামে আমরা পরিচিত জানি। যে জেমস মনরো 1823 সালের দিকে
একটা পলিসি নীতি তৈরি করেছেন, যেটাকে আমরা পলিসি অফ আইসোলেশন বা বিচ্ছিন্নতার নীতি বলা হয়েছে। সে মনে করেছিলেন কি যে এই আমেরিকাটাকে, এই টোটাল আমেরিকাটাকে, এখানে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা, সে টোটাল আমেরিকাকে এই অংশ থেকে বিচ্ছিন্ন করতে চাইছিলেন। তার মানে এজন্য এটাকে আমরা পলিসি অফ আইসোলেশন বলা হয়। আমেরিকা এই অংশকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে চাইছিলেন এবং তিনি তখন বলেছিলেন যে আমরা অর্থনৈতিকভাবে আগে শক্তিশালী হব এবং সে শক্তিশালী হওয়ার জন্য আমাদেরকে অন্যান্য দেশের হস্তক্ষেপ থেকে, বা আমরা যেমন করব না তেমন, এইটাকে পলিসি অফ আইসোলেশন বলা হয়, সেটা নীতি অবলম্বন করেছিল। এবং তার যে নীতি ছিল, সে বলেছে যে আমরা আমেরিকা, তোমরা ইউরোপ, তখন তো ইউরোপের আধিপত্য ছিল, আমরা তোমাদের এখানে যাব না, তোমরাও আমাদের এখানে নাক গলাবো না, আমরা তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না। তার মানে আমেরিকা কিন্তু ইউরোপ বা অন্যান্য কোনো দেশের সাথেও যেমন লাগবে না, কেউ যদি তাদেরকে আসে সেটাও তারা মেনে নিবে না। তার মানে এটাকে করেছিল। আরেকটা বলেছিল যে এই যে লাতিন আমেরিকার যে দেশগুলো রয়েছে, এই আমেরিকা, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আমেরিকা সহ যে লাতিন আমেরিকার দেশগুলো রয়েছে, সেখানে কেউ যদি ইউরোপের উপনিবেশ স্থাপন করতে চায়, কারণ সবচেয়ে বেশি উপস্থাপন ব্রিটিশরা কিন্তু করছিল তখন, তৎকালীন সময়ে। সো এরা কিন্তু উপনিবেশ স্থাপনের জন্য ব্রিটিশ, ফ্রান্স, পর্তুগিজ এরা কিন্তু খুব প্রচলিত ছিল। সো তারা বলে দিয়েছিল যে এই জেমস মনরো, যে তোমরা এইখানে এই লাতিন আমেরিকা আমাদের থেকে দূরে বা কাছাকাছি হলেও সমস্যা নেই, এই লাতিন আমেরিকা অর্থাৎ আমেরিকার আশপাশেই তোমরা আসতে পারবা না, মানে এইখানে কোনো উপনিবেশ স্থাপন করতে পারবা না। আর কোনো কারণে এই যে নর্থ আমেরিকা যদি ইউক্রেনের মতো কাজ করে, এবং রাশিয়া ইউক্রেনকে বলেছে তুমি ন্যাটোতে যোগ দিও না, কিন্তু ইউক্রেন কি জোর করে ন্যাটোতে যোগ দিচ্ছিল, যার ফলে যা হওয়ার তাই হলো। ঠিক তেমনই এদেরকেও বলে দেওয়া ছিল তুমি যদি এদের সাথে জোর করে কিছু করতে চাও, তাহলে আমরা তোমাদেরকে দমন করার জন্য যা পদক্ষেপ নেওয়া তাই নিব। তার মানে এদের যে কোনো কারণে যদি এদের কথার অমান্য করে, তাহলে এই লাতিন আমেরিকার দেশগুলোতে সামরিক মহড়া দিতে পারবে, তাদেরকে প্রতিহত করার সে ক্ষমতা রাখবে। এটাকে দ্যাট মিনস হচ্ছে পলিসি অফ আইসোলেশন। জেমস মনরোর ডক্ট্রিন অনুযায়ী বলা হচ্ছে যে এই আমেরিকাকে পুরোপুরি বিশ্বের সাথে একটা বিচ্ছিন্ন করে তাদের নিজের ঘর সামলানোটার দিকে সে মনোযোগ ছিল 1823 সালের দিকে। এভাবে চলতে থাকলো একদম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এর আগে আমরা কিন্তু আমেরিকাকে তেমন নাক গলাতে দেখিনি, কিন্তু ওই যে বললাম, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের কমিউনিজম প্রভাবটা বেড়ে গেল, তখন এই পরে হ্যারি ট্রুম্যান 1947 সালে দেখলেন যে না, আর পাওয়া যাচ্ছে না, তখন সে ট্রুম্যান ডক্ট্রিন নামের একটা নীতি প্রচলন করলেন এবং এই জেমস মনরোর যে ডক্ট্রিনটা রয়েছে সেটাকে বাতিল করে দিলেন। এবং তারা এইভাবে ঘোষণা দিল যে বিশ্বের যে কোনো দুর্বল রাষ্ট্রের উপর যদি কেউ আক্রমণ করে আমেরিকা সেখানে যাবে এবং তাদেরকে আর্থিকভাবে হোক সামরিকভাবে হোক সাহায্য করবে। এ কারণেই আমেরিকা তখন ইউরোপের দেশগুলোকে বিভিন্নভাবে আর্থিক সহায়তা দিচ্ছে, ফিলিস্তিনের যুদ্ধে ইসরায়েলকে সহায়তা দিচ্ছে। তার মানে যেগুলো দেখবেন দুর্বল রাষ্ট্র তাদেরকে সহায়তা করছে। এই কারণে এদের যে পররাষ্ট্রনীতি, মার্কিন পররাষ্ট্রনীতিটা এইভাবেই কিন্তু বর্তমানে চলে আসলো। কিন্তু এর আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এরকম মাথা গলানোর পলিসি কিন্তু ছিল না। তো এটুকু আমরা জানলে আপাতত হবে। আমরা আস্তে আস্তে যখন পুরো বিষয় নিয়ে আলোচনা করব দেখব। ভিডিওটা যেহেতু বড় হয়ে যায়, আমি চেষ্টা করব যে 40 মিনিটের বেশি যেন না হয়, যতটুকু করা যায় আমরা বাকিটুকু দ্বিতীয় পর্বে আলোচনা করব। তো এইটুকু আমরা দেখলাম আমেরিকার পররাষ্ট্রনীতি, আমেরিকার ডিপ্লোম্যাসি। এবার আমরা ব্যাক ইনটু চায়না। চায়নাও কি এই বর্তমানে যে পলিসিটা বা পররাষ্ট্রনীতি অবলম্বন করছে সেটা কি চায়নার ছিল? না। চায়নারও ডেং জিয়াওপিং নামের এই যে একটা প্রেসিডেন্ট ছিলেন 2010 সালের আগে, তখন কিন্তু সেও কিন্তু একটা প্রিভেন্টিভ ডিপ্লোম্যাসি ফলো করতেন। প্রিভেন্টিভ ডিপ্লোম্যাসি কি? বিভিন্ন ধরনের সংঘাত এড়িয়ে কিভাবে মানে সহযোগিতামূলকভাবে কোনো কিছু এড়িয়ে, মানে কোনো কিছু সমস্যার সমাধান করা যায় সেটার দিকে সে নজর দিয়েছিলেন। তার মানে কোনো মানে কেউ তাকে কিছু বলল, সে সরাসরি প্রতি আক্রমণ করলো না। এটা আমরা এক ধরনের বলতে পারি আমাদের মানে বাড়ির যে বড় বউরা থাকে তাদেরকে শাশুড়িরা যেরকম একটা
মানে কোন কথা বললে বউরা সহ্য করে সেটাকে মানে একটা সংঘাতের দিকে না নিয়ে যেয়ে একটা স্থিতিশীল অবস্থায় রাখে, সেটাই চেষ্টা করে। নিজের একটু ক্ষতি হলেও তারা চেষ্টা করতো যে কিভাবে সংঘাত এড়িয়ে, এটা ডেং জিয়াও ওপিং এর আমলে তখন কিন্তু সেই নীতিটা ছিল যে তারা প্রিভেন্টিভ ডিপ্লোম্যাসি, তার মানে আত্মরক্ষামূলক ডিপ্লোম্যাসি ফলো করত। কিন্তু 2010 সালের পর 2017 সালের দিকে সি জিনপিং, চীনের প্রেসিডেন্ট, সে কিন্তু এই এই মানে যে প্রিভেন্টিভ ডিপ্লোম্যাসি থেকে তারা সরিয়ে এসে উলফ ওয়ারিয়র ডিপ্লোম্যাসি, এটা আমরা নাম শুনেছি হয়তো বা, নেকড়ে যুদ্ধ কূটনীতি, এইটা ফলো করলো। এই নেকড়ে যুদ্ধ কূটনীতি বা উলফ ওয়ারিয়র ডিপ্লোম্যাসিটা মূলত চাইনা একটা সিনেমা থেকে সাধারণত এই নামটা এসেছিল, এবং এটার অর্থ হচ্ছে আমাকে কেউ যদি কিছু বলে আমি এক মুহূর্ত ছাড় দিব না, তাকে আবার প্রতিরক্ষামূলক কিছু বলবো। তার মানে এটা আমরা ঘরের কি ছোট বউ যেটা থাকে, তাদেরকে শাশুড়ি কিছু বললো, প্রতি উত্তরের সাথে সাথে বললো। এটাই হচ্ছে বর্তমানে চাইনার উলফ ওয়ারিয়র ডিপ্লোম্যাসির কূটনীতির যে পররাষ্ট্রনীতি, তারা কিন্তু এখন রয়েছে। তার মানে তাকে যদি কেউ কোনো কিছু অভিযোগ করে, সে পাল্টা অভিযোগ করবে। এবং আমেরিকা, যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, আমেরিকা যেরকম চীনের উইঘর নিয়ে আমরা জানি যে চীনের উইঘর একটা সংখ্যালঘু, আমরা জানি যে চাইনারা তাদেরকে একটা দমন পীড়নের মধ্যে রাখে। আমেরিকা তাদেরকে এটা বললো যে তোমরা তো চীনের উইঘর কেয়া করো। সে তাৎক্ষণিক প্রতি উত্তরে বললো তোমরা তো ব্যাত নামক এই যে নৌঘাটি, একটা নৌঘাটি রয়েছে, সেখানে তারা যে শারীরিক নির্যাতন করে, এইভাবে তারা প্রত্যুত্তর করে। তার মানে তাকে যে কেউ কিছু বলে, এখন বর্তমানে যে চাইনার ডিপ্লোম্যাসি, উলফ ওয়ারিয়র ডিপ্লোম্যাসি অনুসারে কেউ যদি কোনো কিছু বলে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া সে চায়না দিবে। তার মানে সে সহ্য করার যে ক্ষমতা, সেটা প্রিভেন্টিভ ডিপ্লোম্যাসি থেকে সে কিন্তু একদম আক্রমণাত্মক, যেটাকে আমরা বলতে পারি কি নেকড়েরা কি আক্রমণাত্মক হয় না, ওই আক্রমণাত্মক কূটনীতিক, একদম আক্রমণ, যা কিছু হবে আক্রমণাত্মক, এই পলিসিটা আমরা দেখলাম। তাহলে বর্তমানে আমেরিকার যে পররাষ্ট্রনীতি, সেটা আমরা দেখলাম নাক গলানো, আর চায়নার পররাষ্ট্রনীতি হচ্ছে কি আক্রমণাত্মক ডিপ্লোম্যাসি ফলো করছে। তো এইভাবে আমরা সাধারণত এই যে আক্রমণাত্মক চীন এবং আমেরিকার যে চলছে, এই অংশটুকু থেকেই আমরা দেখলাম যে বর্তমানে যত সংকট তৈরি হচ্ছে চায়না এবং আমেরিকাকে, এবং এটা আমরা জানি যে চায়না এবং আমেরিকা, এখানে চায়না কিন্তু বর্তমানে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, এবং চায়নার যে গ্রোথ বর্তমানে বিশ্ব দরবারে, সেটা আমেরিকাকে ছাড়িয়ে যাওয়ার মতো একটা চিন্তা ভাবনা, মানে দেখা যাচ্ছে যে আমেরিকাকেও ছাড়িয়ে যেতে পারে, যদিও অনেক দেরি রয়েছে। সব কিছুতে আমেরিকা কিন্তু খুব ভাবে এগিয়ে যাচ্ছে। আর আরেকটা তত্ত্ব রয়েছে থুসিডাইডিস ট্র্যাপ। এই থুসিডাইডিস ট্র্যাপ অনুযায়ী বলা হয় যে একটা ইমার্জিং কান্ট্রি আর একটা এক্সিস্টিং কান্ট্রির মধ্যে ভবিষ্যতে কি হবে, যুদ্ধ বেঁধে যাবে। তারই একটা ইঙ্গিত আমরা পাই এই যে থুসিডাইডিস ট্র্যাপ অনুযায়ী। কারণ চায়না কিন্তু ইমার্জিং কান্ট্রি, তার মানে সে অর্থনৈতিক, সামরিক সব খাতে কিন্তু উন্নতি করছে। আর আমেরিকা তো এক্সিস্টিং কান্ট্রি, সে পরাক্রমশালীর মধ্যে সুপার পাওয়ার কান্ট্রির 1 নম্বরে আছেই। তাহলে এই থুসিডাইডিস ট্র্যাপ অনুযায়ী চায়না এবং আমেরিকার মধ্যে অদূর ভবিষ্যতে যুদ্ধ হতে পারে। বর্তমানে সেই যুদ্ধটা স্নায়ুযুদ্ধ হতে পারে অথবা সরাসরি যুদ্ধ হবে। তো আমরা তো দেখি যে চায়না এবং আমেরিকার মধ্যে বর্তমানে স্নায়ুযুদ্ধ চলমান রয়েছে। সো এসব অঞ্চলকে কেন্দ্র করেই আমেরিকা এই যে ইন্দো প্যাসিফিক রিজনে আবার নাক গলালো। চায়নার সব কিছুকে, চায়নার যে প্রতিহত করা, এই যে ইন্দো প্যাসিফিক রিজনের যে প্রভাবটা বেড়ে যাচ্ছে, এই প্রভাবটা যাতে প্রতিহত করা যায়, সেই জন্য আমেরিকা কিন্তু এইখানে এসে তাদের যে বিভিন্ন পলিসি অ্যাপ্লাই করেছে, সেটা আমরা পরবর্তী ক্লাস থেকে আমরা দেখব। বিভিন্ন পলিসি দিল, বিভিন্ন জোট গঠন করলো, এই জোটগুলোতে পার্শ্ববর্তী দেশগুলোকে পেল, সেটা আমরা পরবর্তী ক্লাসে আশা করি চেষ্টা করব আমরা দেখানোর। তাহলে এইটুকু হচ্ছে চায়না এবং আমেরিকার এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের মূল কারিগর চায়না এবং আমেরিকা, এবং পার্শ্ববর্তী বাকি দেশগুলো তাদের সহযোগী রাষ্ট্র হিসেবে কাজ করছে। তাহলে আজকের যেহেতু অনেক লম্বা ভিডিও হয়ে গেল, আজকে আমরা চেষ্টা করলাম যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে কি কারণে রাজনীতিটা সরে গেল, এবং কি কারণে চায়না আমেরিকার দ্বন্দ্ব এবং চায়না আমেরিকার পররাষ্ট্রনীতিগুলো কেমন, এগুলো যদি আমি আগে না জানি, তাহলে এরপরের যে ক্লাসগুলো আছে সেগুলো বুঝতে একটু কঠিন হবে।
ওই জন্য আমি প্রথমে একদম বেসিক ধারণা আপনাদের দিয়ে দিলাম যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বর্তমানে কি কারণে রাজনীতিটা এত প্রভাবশালী হচ্ছে, বা এত ক্রিটিক্যাল পজিশনে আসছে। যদিও মধ্যপ্রাচ্যে এখনো বিভিন্ন সংকট চলছে, তবুও কিন্তু আমেরিকা তাদের নজর কিন্তু এই অঞ্চলে রেখেছে। নেক্সট ক্লাসে আমরা এই অঞ্চলে বিভিন্ন জোট রয়েছে, আমেরিকা আইপিএস ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কি কাঠামো গঠন করেছে, এবং বাকি যে আলোচনাগুলো রয়েছে আশা করা যায় নেক্সট ক্লাসে আমরা দেখব। প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসটা যারা সিকোয়েন্সিয়ালি দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করা যায় যে ভবিষ্যতে যে অঞ্চলগুলো রয়েছে ধারাবাহিকভাবে, যেহেতু আমি চেষ্টা করব ক্লাসগুলো নেওয়া মানে সিকোয়েন্সিয়ালি বিভিন্ন অঞ্চলগুলো কেন্দ্র করে। সো ধারাবাহিকভাবে ক্লাসগুলো করলে আশা করি উপকৃত হবেন। আমার যতটুকু অভিজ্ঞতা বা আমি যতটুকু পড়াশোনা করে ডেলিভার করে দেওয়ার, সেটুকু আমি দেওয়ার চেষ্টা করছি। আর এই ক্লাসগুলো নেওয়ার আমারও একটা উপকার, যেহেতু আমিও রিটেন দিব, সেহেতু আমি এটুকু বিশ্বাস করি আমি নিজে পড়ে যতটুকু উপকৃত না হব, আমি যদি এই ক্লাসটা নেওয়ার ফলে মানে এই জিনিসগুলো কিন্তু আরও বেশি আমার জন্য ইফেক্টফুল হবে। সো এটাকেও পলিটিক্যাল ভাষায় আমরা উইন উইন সিচুয়েশন, আমার প্রত্যেকটা ক্লাসে কিন্তু একটা উইন উইন সিচুয়েশনেই আমি নেই, কারণ আমি অন্যদিকে ফোকাস করে আমার লাভ নাই। যেহেতু আমার সামনে পরীক্ষা, আমার যেগুলো কাজে লাগে সেগুলি আমি আপনাদের ডেলিভার করার চেষ্টা করব। তো ধারাবাহিক ক্লাসগুলো আমার ইউটিউবের প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, প্লেলিস্টে দেওয়া থাকবে। সো ওখানে প্লেলিস্টে সুন্দর করে সাজানো থাকবে, আপনাদের জন্য সুবিধা হবে। আর ক্লাসগুলো যেহেতু করাচ্ছি, সেহেতু খাতায় তুলে ক্লাসগুলো করলে আশা করি উপকৃত হবেন। বাকিটা তো আপনারা নিজেই বুঝতে পারবেন যে আমি কীরকম ডেলিভারি দিচ্ছি না করছি, সেটা তো আমি নিজে বলতে পারবো না। সো এই হচ্ছে আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।